মাথা ব্যথা করবে। খাবো না কিছু, কিছু বলবো না কাউকে, শুধু শুধু হাসবো, মিটমিট করে হাসবো। মামা, ওটা আবার কে পুকুর পাড়ে? এই গ্রামে আমি ছাড়া তো এত সকালে কেউ আসে না চান করতে। পারবো না, আমি কিছু দেবো না, চিটপটাং হয়ে পড়ে যাবি। ও বাবা, দেখি আপন মনে কথা বলছে লোকটা, দেখি তো কে ওটা। এই দাদা, কে গো তুমি? এই ভোরবেলা পাড়ে বসে আছো? এই যে করিনি, আমি কিছু করিনি, মেরো না আমায়, মেরো না। বরুণদা, এ কি? আমি চোখে ভুল দেখছি নাকি? বরুণদা, তুমি বেঁচে আছো? করবো না, আমি বলছি তো করবো না, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমাকে মেরো না, মেরো না। সর্বনাশ, বরুণদা তো উন্মাদ হয়ে গেছে। হায় হায় হায়, এক্ষুনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আমার সীমা বৌদি আর বুবাইকে খবর দিতে হবে। মধুপুরের বাসিন্দা বছর 17 বুবাইয়ের যখন 3 বছর, তখন তার বাবা বরুণ হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে গেছিল। বুবাইয়ের মা সীমা বহু কষ্টে ছেলেকে বড় করেছেন। ছোট থেকে গ্রামের লোকের মুখে টিটকিরি আর বিদ্রূপ শুনেছে। বাবা নাকি ওদের দুজনকে ছেড়ে অন্য জায়গায় ঘর বেঁধেছে। গ্রামের একজনের কাছে খবর পেয়ে বুবাই আর দেরি না করে তৎক্ষণাৎ পুকুর পাড়ে গিয়ে দেখল সেখানে বেঁধে রেখেছে বরুণকে। বুবাই ছুটে গিয়ে বলল, বাবা, বাবা তুমি ফিরে এসেছো বাবা? কত বছর ধরে তোমার অপেক্ষা করেছি আমরা। কোথায় গিয়েছিলে তুমি? যা যা বলছি, নইলে এই পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেবো। বেরো বদমাস, বেরো। বাবা, বাবা তুমি আমায় চিনতে পারছো না? আর তোমরা কেন বেঁধেছো আমার বাবাকে? শখ করে বাঁধিনি বুবাই, তোর বাবা পালিয়ে যেতে চাইছিল, তার উপরে মারতে আসছিল জানিস, তাই এই উপায় করেছি। তাছাড়া তোর বাপের কি কোনো হুঁশ আছে নাকি? ইস, দেখো দেখিনি কি হাল করেছে, ঘেন্না করছে দেখে। সত্যি বাপু, এত বছর পরে কোথা থেকে উদয় হলো বলো তো? আবার কেমন যেন দাঁত মুখ খেসাচ্ছে। চুপ করবে, দয়া করে তোমরা চুপ করবে। দেখেছো তো মানুষটা সুস্থ নেই, তবুও তোমরা ছি। ও বাবা, এই আমরা কি দোষ করলাম শুনি? যা দেখছি তাই তো বলছি নাকি? হ্যাঁ বাপু, সরে দাঁড়াও, আবার কামড়ে দেবে হয়তো। বাড়ি চলো বাবা, বাবা তুমি বাড়ি চলো। মা যে তোমার পথ চেয়ে বসে রয়েছে। ছাড়, ছাড় আমায়, ছাড় বলছি, ছাড়, ছাড়, শয়তানের নাতি, আমায় যেতে দে। ছাড়, ছাড় আমায়, ছাড় বলছি। এ তো আচ্ছা বিপদ হলো দেখিনি। সারাদিন পরে একটু শান্তিতে ঘুমাবো, সেই উপায়টুকুও নেই। যা বলেছো, বলি তোদের কি কাণ্ডজ্ঞান নেই রে বুবাই? আর বলিহারি যাই তোমার সীমা, ওই উন্মাদটাকে ঘরে রেখেছো। তোমরা এরকম করে বলছো কেন? বাবা এতদিন পরে ফিরে এসেছে। তাতে আমরা কি করবো বলতো? তোর বাপের চিৎকার চেঁচামেচিতে আমরা ঘুমাতেই পারছি না যে। যা দাঁত মুখ খেসাচ্ছিল, কি জানি বাবা কোন দিন আবার কামড়ে ছিঁড়ে দেবে। আপদ কোথাকার। সেই কবে ছেলে বউ রেখে পালিয়ে গেছিল, গেলি গেলি আবার এই পাগল অবস্থায় ফেরারই বা কি দরকার ছিল বাবু বলতো? যত সব ঝামেলা। হে ভগবান, এই দিনটা দেখার জন্য তুমি আমাকে বাঁচিয়ে রেখেছিলে। আর কত সইব আমি, আর কত সইব। এইভাবে ভেঙে পড়ো না মা, তুমি তুমি এরকম করলে আমি কোথায় যাব? সেই কবে থেকে সবাই বলতো তোর বাবা আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু আমি মানিনি। বিশ্বাস ছিল একদিনও ঠিক ফিরে আসবে, কিন্তু যখন এলো তখন। মা, যখন বাবা নিরুদ্দেশ হয়ে গিয়েছিল তখন তো আমি খুব ছোট, আমার তো কিচ্ছু মনে নেই। হ্যাঁ বুবাই, তখন তুই 3 বছরের ছোট্ট বাচ্চা। গ্রামের লোক কেন বলে বাবা আমাদের রেখে চলে গিয়েছিল? বাবা কি সত্যি এত খারাপ ছিল মা? না বুবাই না, তোর বাবা খুব ভালো মানুষ ছিল রে। ওর মতো দরদি আর পরোপকারী মানুষ এই গ্রামে একটাও ছিল না। তাহলে কি করে এসব হলো মা?
বলো না আমায় সবটা। তোর বাবা তখন এই গ্রামের বেশিরভাগ লোকের মতোই কয়লা খনিতে কাজ করত। একদিন কয়লা খনিতে ধস নামলো, সকলে বেরিয়ে গেলেও এই গ্রামেরই এক ব্যক্তি সাধন খনিতেই আটকে পড়ল। তারপর বেঁচে আছে, সাধন এখনো বেঁচে আছে। খাদানের ভেতর ওর চিৎকার পাওয়া যাচ্ছে এখনো। হায় হায়, এভাবে আর একদিন থাকলে তো সাধনদাকে বাঁচানো যাবে না। চলো না আমরা চেষ্টা করি। খেয়ে দিয়ে তো কাজ নেই, ওই খাদানে আমরা নামি আর মরি, অত দরদ নেই। তোমরা এভাবে বলছো কেন? সাধনদা আমাদের সাথেই কাজ করতো। এই বিপদের সময় আমাদের একসাথে সাহায্য করা উচিত। উচিত অনুচিত বুঝি না ভাই, সাধনের নিজের ধাড়ি একটা ছেলে রয়েছে, সে নিজে বাপকে বাঁচাতে খাদে নামছে না কেন, আর আমরাই বা যাবো কেন? ওসব মুখেই বলে মানুষ, আসল কথা আপনি বাঁচলে বাপের নাম। না, এভাবে হাত গুটিয়ে বসে থাকলে হবে না। একটা মানুষ চোখের সামনে মরে যাবে, না না না, সেটা আমি দেখতে পারবো না। শুধু গ্রামের লোক নয়, আমিও কত বারণ করেছিলাম তোর বাবাকে, কিন্তু ও শুনলো না, দড়ি বেঁধে খাদে নামলো। তারপর তারপর কি হলো মা? বরুণ, বরুণ, তুই এসেছিস আমাকে বাঁচাতে? তুই এসেছিস? হ্যাঁ সাধনদা, তুমি একদম চিন্তা করো না, আমি তোমাকে সুস্থভাবে ওপরে নিয়ে যাব। তুই মানুষ নোস, তুই ভগবান, তুই সাক্ষাৎ দেবদূত বরুণ। আমার নিজের ছেলে আমায় বাঁচাতে এলো না। আরে এসব কি বলছো কি সাধনদা? এটা তো আমার কর্তব্য। আমি বাঁচার আশা ছেড়ে দিয়েছিলাম বরুণ, কিন্তু তুই এসে আমার প্রাণ বাঁচালি, তাই এটার ওপরে শুধু তোর অধিকার। হ্যাঁ, এটা এটা তো হিরে সাধনদা। এটা এটা কাল বিকেলে যখন খনিতে ধস নামলো, ঠিক তার আগেই আমি এই হিরেটা পেয়েছিলাম। এই নে এটা। কিন্তু দাদা, এটার উপরে তোমার তোমার ছেলের অধিকার রয়েছে, এটা আমায় কেন দিচ্ছ? না বরুণ না, যেই ছেলে আমার প্রাণ বাঁচাতে আসেনি, এই হিরে তার প্রাপ্য নয়। এটা আমি তোকে উপহার দিলাম, নে এটা। হ্যাঁ গো, ওরকম ছটফট করছো কেন তুমি? ঘুম আসছে না বুঝি? উফ, না সীমা, আমার ঘুম আসবে না যতক্ষণ না আমি তোমাকে কথাটা বলবো। কি কথা গো? এই দেখো। এটা এটা তো হিরে গো। ও গো, এত বড় হিরে তুমি তুমি কোথায় পেলে? হ্যাঁ, সে অনেক কাণ্ড সীমা। বলো কি? এই যে আশ্চর্য কাণ্ড! কিন্তু আমাদের মতো গরিবের ঘরে এই হিরে কি হবে গো? সেটা ভেবেই তো ঘুম উড়ে গেছে সীমা। আমরা দিন আনি দিন খাই, আমরা কি করব এই হিরে দিয়ে? হ্যাঁ গো, আমাদের জমিদার বাবু বড় ভালো মানুষ। তুমি বরং তার কাছে গিয়েই এই হিরে দিয়ে এসো, দেখবে তিনি এর বদলে তোমায় বকশিস দেবেন। হ্যাঁ, ঠিক বলেছ, একদম ঠিক বলেছ সীমা। আমি কালই জমিদার বাবুর কাছে গিয়ে এই হিরেটা দিয়ে আসবো। তারপরে তারপরে কি হলো মা? তারপরে এই আজ সকালে তোর বাবাকে দেখলাম। তার মানে কি বলছো মা? পরদিন হিরে নিয়ে ওই যে তোর বাবা বেরোলো, তারপরে আর মানুষটা বাড়ি ফেরেনি। বাবা তো বলেছিল হিরে নিয়ে জমিদার বাড়ি গেছিল। তুমি জমিদার বাবুর কাছে যাওনি? গেছিলাম রে বুবাই, তিনি বলছিলেন তোর বাবা নাকি তার কাছে যায়নি। আসলে সবই আমার পোড়া কপাল। না মা, কপালের দোষ দিলে চলবে না। কি করে বাবার এরকম দশা হলো সেটা আমায় জানতেই হবে। পরদিন সকালেই বুবাই সোজা গিয়ে হাজির হলো জমিদার বাড়িতে। জমিদার বাবুর সামনে গিয়ে নিজের পরিচয় দিয়ে হাত জোর করে বলল, জমিদার বাবু, এই গ্রামের সকলে বলে আপনি ভগবান। বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি।
আরে আরে করছিস কি? হ্যাঁ বল না, কি বলবি? আমি যতটা পারি নিশ্চয়ই সাহায্য করব। আমি জানি আপনি আমার মাকে এর আগে বাবার ব্যাপারে একই কথা বলেছেন, তবুও আমি এসেছি। তোর মা অনেকবার এসেছিল খোকা, আমি তাকেও বলেছি তোর বাবা হিরে নিয়ে আমার কাছে আসেনি রে। কিন্তু জমিদার বাবু, বাবা তাহলে গেছিল কোথায়? আচ্ছা, সেই সময় কি আর কেউ ছিল যার কাছে বাবা হিরে নিয়ে যেতে পারে? এখনকার দিনে হলে বলতাম, কিন্তু তখন ওই হিরে কেনা আবার নেওয়ার মতো তো আর কেউ ছিল না খোকা। তার মানে এখন অত বড় লোক কে আছে জমিদার বাবু? ও মা, বিজয় সাধুকা আবার কে? এখন ওর মতো পয়সাওয়ালা আর দুটো আছে নাকি রে? বিজয় সাধু খাঁ, সে তখন বড় লোক ছিল না বুঝি? না রে খোকা, তার হাল ফিরেছে এই তো বছর 14 হলো। শুনেছি নাকি লটারি পেয়েছে বেটা। আচ্ছা মা, জমিদার বাবু বললেন বিজয় সাধু খাঁর কথা, সে বড় লোক হয়েছে সেই সময় যখন থেকে বাবা নিরুদ্দেশ হয়েছিল। জানি না বাপু, তবে এটুকু জানি ওই বিজয়ের বাপের জন্যই আজকে আমাদের এত সমস্যা। বিজয়ের বাবা মানে কি বলছো মা? আরে তোকে বললাম না ওই সাধনদার কথা, যে তোর বাবাকে হিরেটা দিয়েছিল, বিজয় তো তারই ছেলে। কি বলছো কি মা? তার মানে ওই হীরের উপর বিজয়ের লোভ থাকা তো স্বাভাবিক। ওই বিজয় বাবাকে কিছু করেনি তো? কি বলছিস তুই খোকা? এসব তো কখনো ভাবিনি আমি। এবার ভাবার সময় এসেছে মা, ছাড়বো না। আমার বাবার যারা এরকম দশা করেছে আমি কিছুতেই তাদেরকে ছাড়বো না। এরপরেই বুবাই চুপি চুপি গিয়ে হাজির হয় বিজয়ের বাড়িতে। খুব সন্তর্পণে ঘাপটি মেরে বসে থাকে বিজয়ের ঘরের বাইরে। আরে এত করে তোমার চা নিয়ে আসার সময় হলো? কখন থেকে তোমার চায়ের জন্য বসে রয়েছি। চা কফি বাদ দাও, গ্রামের লোকের মুখে যা খবর শুনলাম তোমার মাথা ঘুরে যাবে শুনলে। কি খবর? বর্ণিত না করে বলো তো খবর কি? কাল সকালে উত্তরের পুকুর ধারে বরুণ ঘোষকে পাওয়া গেছে, ও ফিরে এসেছে। কি কি আবল তাবল বলছো? হ্যাঁ, মরা মানুষ কখনো ফিরে আসে নাকি? তুমি কি মাথা মোটা নাকি? যদি মরেই যেত তবে কি আর ফিরে আসতো? ওই লোকটা বেঁচে আছে। এটা কি করে হতে পারে? ওকে যে মাথায় বাড়ি মেরে নিজের হাতে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলাম। তোমার ঠিক মনে আছে তো? ওই দিনটা আমি কখনোই ভুলতে পারি না। বাবা যখনই বলেছিল হিরেটা বরুণকে দিয়েছে, তখনই মাথায় আগুন উঠে গিয়েছিল। সেদিন সন্ধ্যেবেলায় বরুণের খোঁজে বেরোতেই দেখলাম ও পথ দিয়ে হেঁটে আসছে। কিরে বরুণ, এই অন্ধকারের মধ্যে কোথায় যাচ্ছিস? এই একটু দরকারে জমিদার বাবুর কাছে যাচ্ছি রে। দরকারটা তো আমার বাবার হিরেটা বিক্রি করা, তাই তো? কোন হিরে? কি বলছিস তুই? আমি তো বুঝতে পারছি না। আর নাকা সাজিস না বরুণ, বাবা মায়ে বলেছে ওই অমূল্য হিরেটা তুই বাবাকে বোকা বানিয়ে হাতিয়ে নিয়েছিস। এসব কি বলছিস কি বিজয়? আমি ওই হিরে নিতে চাইনি, সাধন কাকা জোর করে আমায় দিয়েছিল, বিশ্বাস কর। এসব আমি শুনতে চাই না। বাবা তোকে ডেকে পাঠিয়েছে, তাই তোকে ডাকতেই আসছিলাম। চল চল আমার সাথে। এটা এটা কোথায় নিয়ে এলি বিজয়? আর সাধন কাকাই বা কোথায়? তুই বড্ড বোকা রে বরুণ, বড্ড বোকা। আমায় বাবা বিশ্বাস করে না, আর তুই আমার কথা শুনে নির্জন জায়গায় চলে এলি। তার মানে আমি আসছি বিজয়। আরে যাবি, আগে হিরেটা দিয়ে যা। কখনো নয়, ওই হিরে আমি কিছুতেই তোকে দেব না বিজয়। এটা সাধন কাকা আমায় দিয়েছে বিশ্বাস করে। ওটাই তো আমার আফসোস, বাইরের ছেলেকে বাবা অত দামি হিরেটা দিয়ে দিল। এখন হিরেটা আমায় দে বরুণ, হিরেটা আমায় দে। তাহলে ভেবে দেখ, তোর বাবা তোকে বিশ্বাস করে না। এই হিরে আমি তোর পাপী হাতে কখনো দেব না। তবে রে, দিতে তো তোকে হবেই বরুণ, দিতে হবেই। হয় জীবিত অবস্থায়, নইলে
এখনো সবটা করিনি, এবার করবো বরুণ। ভালো থাকিস রে বরুণ, ভালো থাকিস। চোখের সামনে নদী জলে ভেসে গেছিল বরুণের রক্তাক্ত দেহটা। তাহলে কি কোনো মাঝি প্রাণ বাঁচিয়েছিল বরুণের? কি আর বলবো, সব দোষ আমার বুড়ো বাপের। বুড়ো বয়সে ভীমরতি হয়েছিল, তাই নিজের ছেলে থাকতে অন্যকে হিরে দিয়েছিল। সে যাই হোক, কিন্তু ও যদি সত্যি ফিরে এসে থাকে, আর এবার যদি ও সব বলে দেয়, আমাদের এতদিনের এত ধন সম্পদ সব শেষ হয়ে যাবে। কখনো না, শত্রুর শেষ রাখতে নেই। আজকে রাতের অন্ধকারেই ওকে শেষ করে দাও তুমি। একদম ঠিক বলেছ তুমি। এবার দেখো আমি কি করি। সর্বনাশ, এরা যে বাবাকে মেরে ফেলার পরিকল্পনা করছে। না না, আমায় জমিদার বাবুকে জানাতে হবে, এক্ষুনি জানাতে হবে। রাত তখন প্রায় 10টা, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। দরজার পাল্লাটা নিঃশব্দে খুলে ঘরে ঢুকলো একটা ছায়া মূর্তি। ঘরের মাঝে মেঝের দিকে ঝুঁকে কিছু বিড়বিড় করছে লোকটা। ছায়া মূর্তি আর দেরি না করে খুব সাবধানে এগিয়ে যায়। এদিকে আমি তো কাউকে কিছুই বলিনি। হ্যাঁ, হয়তো হয়তো বরুণ বসে রয়েছে। আগের বার বেঁচে গিয়েছিলি, এবার স্বয়ং ভগবানও তোকে আর বাঁচাতে পারবে না। ঠিক তখনই বিজয় খেয়াল করলো বাইরে বেশ হট্টগোলের শব্দ শোনা যাচ্ছে। সে উকি মেরে দেখলো কতগুলো লোক জটলা করে এগিয়ে আসছে। বিজয় বিপদ বুঝে তাড়াতাড়ি বাইরে বেরোতে যেতেই দেখলো বুবাই এসে পড়েছে। সে বলে উঠল, তুমি তুমি তার মানে বাবা? বাবা, বাবা আমায় ক্ষমা করো, আমি তোমায় ঠিক সময়ে এসে বাঁচাতে পারলাম না বাবা। ওই লোকটা আবার তোমায় আঘাত করলো। ওগো ওগো, এ কি অবস্থা হলো তোমার? তুই আবার আমার বাবাকে আঘাত করলি, তোকে আমি ছাড়বো না। বিজয়, কেন এসেছো তুমি এখানে? আর অন্ধকারে কি করছিলে তুমি? ছাড় বলছি আমায়। আমি তো বরুণ ফিরে এসেছে বলে এখানে দেখা করতে এসেছিলাম, আমি কিছু করিনি। আমায় আমায় মারিস না বিজয়, আমায় মারিস না, ছেড়ে দে, আমায় ছেড়ে দে। বাবা, তুমি কি বলছো এগুলো? প্রলাপ, পাগলের প্রলাপ করছে ও। জমিদার বাবু, আমায় বাঁচানোর জন্য এগুলো বলছে ও। আমি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি। সীমা, সীমা আমাকে বাঁচাও, বিজয় আমাকে মেরে ফেলবে। ওগো ওগো, তুমি আমায় চিনতে পেরেছো? বুবাই তুই ওই শয়তানটাকে ছাড়িস না, ওর জন্য আমাদের জীবন তছনছ হয়ে গেছে। তার মানে মাথায় আঘাত পাওয়ার ফলে বরুণের স্মৃতিশক্তি ফিরে এসেছে। জমিদার বাবু, আপনি তো সব নিজের কানে শুনলেন। বাবার এই অবস্থার জন্য ও দায়ী, শুধু ওকে কঠিন শাস্তি দেওয়ার আর্জি জানাচ্ছি আমি। মিথ্যে, সব মিথ্যে জমিদার বাবু, সব মিথ্যে। আমি নির্দোষ, আমি নিরপরাধ। আর মিথ্যে কথা বলে কোনো লাভ নেই বিজয়। টাকার লোভে তুমি এতটা নিচে নামতে পারো আমার জানা ছিল না। ছি 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 ছি। মা, তুমি বাবার কাছে থাকো, আমি এক্ষুনি কবিরাজ নিয়ে আসছি। তার কোনো দরকার নেই বোবাই, আমি এক্ষুনি ডাক্তার তলব করছি। চিন্তা করো না, বরুণ একদম সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জমিদার বাবু। আর তুমি একদম চিন্তা করো না, আমি এই বিজয়কে কঠোরতম শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। এই বিয়াদা, কে আছো? বন্দি করে নিয়ে চলো একে। ছাড়বো না, কাউকে ছাড়বো না, আমি কাউকে না।